বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ হারের পর তানজিম সাকিব ঠিক বলছিলেন, আক্ষেপ হচ্ছে, হতাশা, সবকিছু মিলিয়ে টাইগাররা একটু ব্যাকফুটে পড়ে গেছে টি-20 বিশ্বকাপ সামনে। কেমন হলো বাংলাদেশের প্রথম ম্যাচটা, সেটা নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত। আপনাকে স্বাগত খেলাযোগে এবং শুভ সকাল। যে বিষয়টা বলছিলাম যে তানজিম সাকিব নিজেই বলছিলেন যে এই রানটা চেস করা যেত, চট্টগ্রামের উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি এবং আমাদের ঘরের উঠোনের মাঠ, সেখানে আমরা 166 রান চেস করতে পারিনি। কতটুকু হতাশাজনক? না, খুবই হতাশাজনক। এবং উনি যেটা বলেছেন আমার মনে হয় ওটা যদি তার দলের ব্যাটাররা রিয়েলাইজ করেন, যেটা বলছিলেন যে একটা সেট ব্যাটার যদি থাকতো 2 ওভারে 30 রানের সমীকরণ নেওয়া যায়, বা আপনি যদি দেখেন প্রথম 6 ব্যাটার মিলে সব মিলিয়ে 62 রান এসেছে 6 জন। এই 6 জনের 62 রান বাদ দিয়ে বাকি 7, 8, 9 এই 3 জন মিলে আবার রান তুলেছেন 59। এখন বলের রেশিও যদি দেখি, প্রথম 6 ব্যাটার মিলে খেলেছেন 53, 54 বলস। বাকি 3 যাদেরকে আমরা ব্যাটার ধরি না, যারা যারা আসলে মিনি অলরাউন্ডার, যারা বোলিংটা করেন, টুকটাক ব্যাটিং করতে পারেন, এই টুকটাক ব্যাটিং দিয়ে তো আর আপনি 48 বলে 89 রান চেস করতে পারবেন না। তানজিম সাকিব কালকে যেটা করেছেন 27 বলে 33 বা 34, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি। এটা প্রত্যেকদিন হবে না, আমাদের জন্য বোনাস। তানজিম সাকিব যদি থাকেন তিনি 12 বলে 20 করতে পারেন। নাসুম যেটা করেছেন কালকে 13 বলে 20, দ্যাটস হোয়াট দে ক্যান ডু। আপনি আপনার সেট ব্যাটার রাখতে হবে, আপনার উপর থেকে মিডল পর্যন্ত 6 জনকে খেলা শেষ করতে হবে। এবং আমি মনে করি যে উইকেট ছিল, যদিও ফার্স্ট ইনিংস এভারেজ এখানে মানে গতকালকের ম্যাচটা বাদ দিলে 148, এবং এ ধরনের উইকেটে 160, 165 অবশ্যই চ্যালেঞ্জিং একটা স্কোর। 2 পেসড উইকেট ছিল। আপনি দেখবেন যে রোভম্যান পাওয়েল যখন ব্যাট করেছেন, অ্যাট দ্য সেম টাইম শাই হোপও ব্যাট করেছেন। শাই হোপের ব্যাটিং দেখে মনে হচ্ছে ব্যাট করা খুব ইজি, রোভম্যান পাওয়েলের ব্যাটিং দেখে মনে হচ্ছে ব্যাট করা খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে মেজাজ, মর্জি, এটা হচ্ছে টেম্পারমেন্ট, এটা হচ্ছে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। দুইজন পারছিলেন না, কিন্তু রোভম্যান পাওয়েলের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, দীর্ঘদিন ধরে খেলছেন, ইন্টারন্যাশনাল খেলেছেন, আপনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন, আইপিএল তো প্রতি সিজনই খেলছেন। সো তিনি জানতেন যে আই নিড 6 বলস। এবং এই যে লাস্ট 6টা বল ফেস করলেন, এর মধ্যে 4টা ছক্কা, একটা ডট, একটা ডাবল। সো খেলা কিন্তু ওখানে ঘুরে গেছে। আপনি দেখবেন যে 18 ওভার 4-5 বল পর্যন্ত মনে হয়েছে 150 করতে পারবে না, 145 করতে পারবে কিনা সন্দেহ করছিল তারা। সো রোভম্যান পাওয়েল ওখানে গিয়ে খেলাটা বের করলো। এই যে ধরেন ম্যাচ অ্যাওয়ারনেস বা ধরেন গেম প্ল্যানিং, আমাদের দলের এটা নেই। আমাদের যখন 3টে উইকেট পড়ে যায় তখন 4 নাম্বার ব্যাটার কাঁপতে কাঁপতে আসে, ও চিন্তা করে যাচ্ছে 3টা পড়ে গেছে, এখন আউট হয়ে গেল তো আবার একটা বিপদ হয়ে যাবে। এই যে ধরেন মনস্তাত্ত্বিক লড়াই, এই যে নিজের, সে যে আসলে টেন্সড, সে যে আসলে প্যানিকড, দেখলে বোঝা যায়। এবং কালকে তো ম্যাচ শেষে ক্যাপ্টেন সরাসরি বলেছেন যে শামীম যেভাবে আউট হয়েছেন, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি বলবো শুধু শামীম কেন, ক্যাপ্টেন সাইফ, আমার ওপেনার তানজিদ তামিম, সবাই তো দায়ী। আপনার ওদের ওপেনিং পেয়ারে রান এসেছে 59 ফর নো লস, তখন পর্যন্ত ওখানে গিয়ে আউটটা হলো একজন ব্যাটসম্যান, রাইট? আমাদের যখন 59 তখন আমাদের অলরেডি 6 জন চলে গেছে, এবং পাওয়ার প্লেতে আমাদের চলে গেছে 4 জন, আমাদের 57 রানে চলে গেছে 6 জন। খেলা থেকে আমরা অনেক আগেই ছিটকে গেছি। আমাদেরকে কালকে যেটা বোনাস দিয়েছে তানজিম সাকিবের ব্যাটিং, নাসুমের ব্যাটিং, রিশাদের একটা 4 বা 6, সো এগুলো ছিল বোনাস। এরা তো আসলে ম্যাচ জেতাতে পারবে না ব্যাটাতে। এই বোনাসটা যদি বাদ দেই তাহলে বাংলাদেশের ব্যাটারদের রানটা কত হতো, সেটাও আসলে খুবই লজ্জাজনক হতো। 166 রান বাংলাদেশ তো চেস করতে পারতো না, এবং এই রানগুলো বাদ দিলে বাংলাদেশ হয়তো ব্যাটাররা 100 করতে পারতো না। না দেখেন, বিপিএল এ কিন্তু এখানে 200+ রান হয়, রাইট? আমি সেটা বলছিলাম যে আমাদের ওই 7, 8, 9 এর ব্যাটারদের বাদ দিলে বাকিরা মিলে তো 100 রানও নাই বোর্ডে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যদি একটু বেটার ব্যাটিং ট্র্যাকই যখন আসলেন, তখনই আপনার আসল রূপটা বের হয়ে গেল। তখনই আপনার যে আসলে ব্যাটিং ডেপথ নেই, আপনার যে স্কিলের প্রবলেম, আপনি যে ম্যাচ অ্যাওয়ারনেস জানেন না, মনস্তাত্ত্বিক লড়াই আপনি পিছিয়ে রয়েছেন, সব জারি কিন্তু বের হয়ে গেছে। যে দলটা 8টা সিরিজ হেরে এসেছে, যারা নেপালের কাছে হেরে এসেছে, ঠিক আছে, দলের এই দলটা ব্যালেন্স কিন্তু উইন্ডিজের, বাট স্টিল আপনার মাঠে খেলা, আপনার ক্রাউডে খেলা, ইউ হ্যাভ অ্যামেজিং বোলিং অ্যাটাক। নাসুম কালকে মনে হয় 4 ওভারে 15 রান দিয়েছেন, অসাধারণ বোলিং করেছেন। মুস্তাফিজ 4 ওভারে 24 রান দিয়েছেন। সো আপনার বোলাররা ভালো করছে, আপনি তাদেরকে আটকে রাখতে পারছেন। যেটা তানজিম সাকিবের সাথে হয়েছে, 3টে ছক্কা খেয়েছেন, টানা 4 বলে 4টা ছক্কা পেয়েছেন রোভম্যান পাওয়েল। ইট ক্যান হ্যাপেন ইন টি-20, এটা হতেই পারে। কিন্তু এর অর্থ এই না যে আপনি যখন ওই মোমেন্টামটা যে ছিটকে গেল, তখনই বাংলাদেশ আসলে ম্যাচ থেকে বেরিয়ে গেছে। বাংলাদেশের মূল সমস্যাটা কি জানেন? টি-20 ম্যাচে, স্পেশালি আইপিএলের ম্যাচগুলো যদি দেখেন, দেখবেন যে প্রচুর ম্যাচে গিয়ার চেঞ্জ হয়। এই মুহূর্তে মনে হলো চেন্নাই জিতছে, পরের মুহূর্তে মনে হলো মুম্বাই দিকে ম্যাচটা হেলে পড়েছে। এই যে হেলে পড়ার খেলাটা, এটাই তো দড়ি টানাটানির মতো টি-20তে, যে আপনি একবার টানবেন, আমি একবার টানবো। বাংলাদেশ থেকে দড়ি একবার টেনে নিলে ওই দড়ি আর বাংলাদেশের কাছে ফেরানো যায় না। বাংলাদেশ তখনই ম্যাচটা ছেড়ে দেয়, কেউ দায়িত্ব নিতে চায় না। আমার সবচেয়ে বেশি আফসোস লাগে যেটা সজীব, সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটারদের প্রত্যেকটা ম্যাচে ন্যাশনাল হিরো হওয়ার চান্স থাকে। সেটা আপনি 1 নাম্বার ব্যাটার বলেন, 2 বলেন, সেটা টিল 6, 7, 8 বলেন,
কিন্তু প্রত্যেকটা ম্যাচেই অলমোস্ট তারা ফেল মারে। আমাদের আশার জায়গাটা তৈরি হয় তখন যখন আমরা এশিয়া কাপে সাডেনলি 180 চেস করে ফেলি শ্রীলঙ্কার এগেনস্টে, তখন আমাদের মনে হয় না উই হ্যাভ স্কিলস, আমাদের আরেকটু ঝালাই করে নিতে হবে। আবার যখন আমরা ধরেন সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ওই ওই আফগানিস্তানের হোম ভেন্যুতেই 3টা ম্যাচ জিতে যাই, তখন আমাদের মনে হয় না আমরা মনে হয় আসলে টি20তে ভালো। মূল সমস্যা হচ্ছে আমাদের মেন্টালিটি, ম্যাচ অ্যাওয়ারনেস, এগুলো যতদিন না পর্যন্ত আমরা ঠিক করব, প্লেয়ারদের নিজেদের উপর নিজেদের আত্মবিশ্বাস যতদিন না ফিরবে, তারা যতদিন না মনে করবে ঠিক আছে ম্যাচ এই মুহূর্তে হাতে নেই, লেটস কাম ব্যাক, আমরা আবারও ফিরে আনি, ততদিন পর্যন্ত বাংলাদেশের এই টি20 দল নিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না। অর্থাৎ হিরো বলে যেতে চাচ্ছেন সবাই, কিন্তু ম্যাচের যে পরিস্থিতি সেটা বুঝছেন না। আমরা যদি একটু শামীম পাটোয়ারির পারফরমেন্স নিয়ে বলি, যে আফগানিস্তানের বিপক্ষে যে লাস্ট বাংলাদেশ সিরিজটা খেললো, 3 ম্যাচে 2টোতে তিনি ডাক মেরেছেন এবং 33 রানের একটা ইনিংস তার আছে। এই ম্যাচেও আসলে তিনি সেভাবে কোনো রান করতে পারেননি, দৃষ্টিকটু একটা আউট হয়েছেন। শামীম, আপনি যেটা বলছেন যে এইটাই কিনা যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এবং কেন ওই সময়টাও আসলে সে সেট হওয়ার ট্রাই করবে, উইকেট পড়ে যাচ্ছে, দায়িত্ব নিতে চাইবে, বাউন্ডারি হাঁকানোর যে প্রবণতা, অর্থাৎ দর্শকের চাপটাও কি এখানে বড় প্রভাব রাখছে কিনা? না, আমি মনে করি ওই যেটা লিটন ম্যাচ শেষে বলেছিলেন যে শামীম যেভাবে আউট হয়েছেন, যে সবসময় গিয়েই যে নিজের সহজাত যে গেমটা সেটাই যে আমি খেলবো, মানে সাকিব বেসিক্যালি যেটা খেলেন, যে 3টা-4টা উইকেট পড়ে গেল, আমরা সাকিব আল হাসানকে দেখেছি তার ন্যাচারাল গেমটা খেলে গেছেন। সাকিবের মানে মানসিকতা তো আসলে ইস্পাত পাথর, ওইটার সাথে আবার শামীম পাটোয়ারির মানসিকতা মেলালে চলবে না। আপনার 5টা উইকেট পড়ে গেল, সাকিব গিয়ে মারার চেষ্টা করবেন, অপোনেন্ট বোলারকে ভরকে দেওয়ার চেষ্টা করবেন। যেটা বেসিক্যালি লিটন বলতে চেয়েছিলেন, যে যখন 38 রানে 3 উইকেট পড়ে গেছে, যখন আপনি জানেন যে আপনার ডিপে ব্যাটার নেই এবং আপনার খুব দ্রুতই লেট মিডল ওপেন হয়ে যাবে, তখন শামীমের কাছ থেকে তিনি এক্সপেক্ট করেছিলেন দেখে শুনে ধীরে সুস্থে খেলবেন। সো ওই এক্সপেকটেশনসটা শামীম ফুলফিল করতে পারেনি, খুবই দৃষ্টিকূট আউট হয়েছেন এবং সেই ক্ষোভটাও ক্যাপ্টেন ছেড়েছেন। কিন্তু আমার কথা হলো, ক্যাপ্টেন যে আউট হয়েছেন সেই ক্ষোভটা আমরা কাকে ঝাড়বো, বা আমাদের 2 ওপেনার যে আউট হয়েছেন সেই ক্ষোভটাই আমরা কাকে ঝাড়বো? আসলে আমাদের ব্যাটিং আমার ওটা থেকে আসলে মিডল অর্ডারটাই পুরোপুরি ফ্লপ করেছে। আমরা একটু যদি বলতে চাই যে এই ম্যাচে তো অনেক কিছুই আমরা ব্যর্থতা দেখতে পেয়েছি, ওভারঅল ম্যাচে পজিটিভ দিকগুলো কি কি ছিল আপনার চোখে? আমার কাছে মনে হয় বাংলাদেশ ওপেনিং জুটিতে ওদের 59 রান উঠে যাওয়ার পরে আপনি দেখবেন ওখানে মনে হয় 23 রানের মধ্যে বাংলাদেশ খুব দ্রুত 3টা উইকেট নিয়েছে, ব্যাক টু ব্যাক 2টা উইকেট নিয়েছেন তাসকিন, মোমেন্টামটা বাংলাদেশ ওখানে ঘুরিয়েছে ম্যাচের, আবারও লাগামটা নিচের দিকে টেনেছে। ওই 3টা উইকেট পড়ে যাওয়ার পরে ওই মিডল ওভার্সে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে। আপনি দেখবেন রোভম্যান পাওয়েল ওই জায়গাটাতে রীতিমতো স্ট্রাগল করছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে টু পেসড হচ্ছিল, আসলে টু পেসের কারণে ঠিকমতো ব্যাট বল করতে পারছিলেন না। অপর প্রান্তে সাইহব ঠিকই রানের চাকাটা ঠিক রেখেছিলেন, রোভম্যান পাওয়েল একটু কাপাকাপি করছিলেন। সো গেম প্ল্যানে উইন্ডিজ ঠিকই ছিল, বাংলাদেশের ওই জায়গাটাতে বোলিংটা খুব ভালো হয়েছে। আমি যদি লাস্ট 7টা-8টা ডেলিভারি বাদ দিই, তাহলে আপনার ওই 59 রানে মানে 8 ওভার 2 বল থেকে 18 ওভার 5 বল পর্যন্ত বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে। এবং আমাদের বোলাররা আসলে ভালো করেন, আমাদের বোলারদের সাহস রয়েছে, আমাদের বোলারদের ওই মানসিকতা রয়েছে, এবং এক্স্যাক্টলি বোলারদের যেভাবে তারা মানসিকভাবে স্ট্রং, ওই অপোজিট সাইডে রয়েছে ব্যাটাররা, তারা মানসিকভাবে ঠিক ততটাই দুর্বল। জাকির আলী অনেক আগের সিরিজে ক্যাপ্টেন ছিলেন, এই ম্যাচে আসলে তাকে একাদশের বাইরে বসে থাকতে হয়েছে, সময়টা একদমই ভালো যাচ্ছে না জাকির আলী অনেকের। অথচ আমরা জাকিরের মাঝে দেখতে পেয়েছিলাম পাওয়ার হিটার, তাকে বলা হচ্ছে বাংলার ক্রিস গেইল। সেই ক্রিস গেইলকে কেন আমরা বেঞ্চে বসে থাকতে হচ্ছে? আসলে সময়টা কি খারাপ যাচ্ছে নাকি একাদশ নির্বাচনে আমি মনে সমস্যা করি হচ্ছে? একটু জাকির আলী অনেক একটু আনলাকি, বিকজ যে সময় ক্যাপ্টেন্সিটা পেয়েছেন আমার মনে হয় যে ক্যাপ্টেন্সিটা তাকে আসলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, এশিয়া কাপের কথা বলছি। তো ওই বাংলাদেশের ক্যাপ্টেন্সি আপনি দেখবেন মেহেদী হাসান মিরাজ প্রায় 10 বছর 11 বছর ধরে খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, বা 9 বছর। এই সময়টাতে কখনো মিরাজকে নিয়ে সমালোচনা হয়নি। যেই ক্যাপ্টেন্সিটা পেলেন ওয়ানডেতে বাংলাদেশ হারলো 3-0-তে, মিরাজের আমরা একেবারে ধবল ধলাই করে দিলাম না, মিরাজের সমালোচনা তো সবাই করেছে। সো ক্যাপ্টেন্সির প্রেশারটা বাংলাদেশের মতো ক্রিকেট কান্ট্রিতে হিউজ। জাকির আলী অনেক, যিনি নিজেই আসলে দলে থাকা না থাকা নিয়ে এক ধরনের দোদুল্যমান সিচুয়েশনে রয়েছেন, যিনি নিজেই ওয়ানডে টি20তে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, ওরকম এশিয়া কাপের মতো মঞ্চে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টটা ভালো সিদ্ধান্ত নেয়নি। সো ওই প্রেশারটা রয়ে গেছে, এবং আমি মনে করি ঠিকই আছে এখন, যেহেতু কিছুটা মাইন্ডসেটেও প্রেশারে রয়েছেন, সমালোচনা রয়েছে। আমরা তো সামান্য চুইংগাম চাবানোটাকেও ছাড়ি না, তাই না? নিশ্চয়ই চুইংগামটা উনি এশিয়া কাপে শুধু চাবাননি, চুইংগাম তো এর আগেও চাবিয়েছেন, কখনো তো কেউ বললো না যে এত চুইংগাম চাবান কেন। এশিয়া কাপে যখন বড় বড় ছক্কা হাঁকালো তখন কিন্তু কেউ বলেনি। রাইট। সো ক্যাপ্টেন হওয়ার পরে সবকিছুই চোখে পড়ে, এবং আমি মনে করি যেহেতু তারা জাকির আলী অনেককে বাদ দিয়েছে এবং শামীম সোহানের উপর ভরসা রেখেছে, আমি মনে করি অন্তত এই সিরিজে এটা ব্যাক করা উচিত। এরপর যদি সোহান বা শামীম ফ্লপ মারেন, তখন পরের সিরিজে আবার জাকিরকে ফিরিয়ে আনবে। পরের ম্যাচ নিয়ে কি বলবেন? এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আপনাকে এটা জিততেই হবে, এবং সেই জেতার সামর্থ্য বাংলাদেশের রয়েছে। তবে যেটা হলো যে দুটো দলকে যদি আপনি
একটা ট্রু উইকেট, একটা স্পোর্টিং উইকেটে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজকে পাশাপাশি রাখেন, তাহলে 100% ওয়েস্ট ইন্ডিজ ইজ এ বেটার টিম। এটা সব দিক থেকে, সেটা আপনি ওদের বোলিং অ্যাটাকে বলেন, সেটা বোলিং অ্যাটাকে হয়তো বাংলাদেশ সমানে সমান টক্কর দিতেও পারে। ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় উইন্ডিজ অনেক ভালো, বিকজ শাই হোপের প্রেজেন্সটা বাংলাদেশ থেকে উইন্ডিজকে বেটার টিম বানিয়ে দিয়েছে, ব্যাটিং টিম। আমাদের আনফর্চুনেট যেটা, সেটা হচ্ছে যে আমাদের মানে আফসোসের একজন লিটন আছে, আমাদের আফসোসের একজন সৌম্য আছে। সৌম্য সিরিজে নেই, কিন্তু লিটনের আফসোসটা আমাদের মনে হয় সারা জীবনই থাকবে। তবে সেই আফসোস কাটিয়ে তুলবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ দিয়ে, সে প্রত্যাশা আমরা করছি। অসংখ্য ধন্যবাদ তাই বনন্ত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা ম্যাচ জিতে আবার আপনার সঙ্গে আলোচনা করব পরবর্তীতে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ কেন হারলো সে বিষয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিক তাই বনন্ত।